নরেন্দ্রপুর গ্রামের পশ্চিম দিক বরাবর একটা ছোট্ট কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরে বাস করে প্রবীর ও তার স্ত্রী কমলা। প্রবীরের একটি ভ্যান রয়েছে। সে সেই ভ্যানে করে সামান্য কিছু সবজি গ্রামের পথে পথে বিক্রি করে। প্রবীরের বাড়ির মুখোমুখি রয়েছে তার ভাই সুবীরের বাড়ি। সুবীরের বাড়িতে সেও তার গিন্নি রত্না বাস করে। সুবীর সেরকমভাবে কোনো কাজকর্ম করে না। বাবার একমাত্র জমিতে লিজ দিয়ে সে তার সংসার টেনে টুনে চালায়। গিন্নি, আরে ও গিন্নি, ভাত হলো তোমার? হ্যাঁ, এই তো প্রায় হয়ে গেছে। তুমি খেতে বসো, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। তারপর প্রবীর সকালে ভাত খাওয়া দাওয়া করে তার ভ্যান নিয়ে সবজির ব্যবসা করতে বেরিয়ে পড়ল। গিন্নি, আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, এসো, সাবধানে যেও কেমন। হ্যাঁ হ্যাঁ, তুমি বেশি চিন্তা করো না। এরপর প্রবীর তার ভ্যান নিয়ে গ্রামের পথে পথে সবজি বিক্রির জন্য ঘুরতে লাগলো। সবজি নেবে গো? সবজি, আমার কাছে টাটকা সবজি আছে। কেউ যদি সবজি নিতে চাও তবে আমার কাছে চলে এসো। কিরে প্রবীর, আজ কি কি সবজি এনেছিস? আজ পাবে কুমড়ো, আলু, পটল, লাউ, এই সবই পাবে। আমায় 1 কেজি আলু দে দেখি। প্রবীরের খুব বেশি বেচা কেনা হলো না, তবে সে মানুষকে ঠকিয়ে কোনোদিনও ব্যবসা করে না। সারাদিন শেষে মাত্র কিছু টাকা হাতে নিয়ে মন খারাপ করে সে বাড়ি ফিরে গেল। কি গো, তুমি বাড়ি ফিরে এলে? এমন মুখটা শুকিয়ে কেন? কিছু না। আমার কাছে একদম লুকিও না, বলো কি হয়েছে। কিছু না, কিছুই বিক্রি হয়নি সেভাবে আজ। জামার বুক পকেট থেকে 50টি টাকা বার করে প্রবীর তার গিন্নির হাতে দিল। আরে, তুমি এত ভেঙে পড়লে হবে? এই 50 টাকায় আমাদের দুদিন চলে যাবে। দুজন মানুষের সংসার আবার কি, তুমি একদম চিন্তা করো না। পরের দিন প্রবীর আবারও সবজি বিক্রি করতে গেল, কিন্তু কেউ তার সবজি নিল না। একদম খালি হাতে সে বাড়ি ফিরে এলো। জীবনে কখনোই আমি তোমাকে সুখ দিতে পারলাম না। আজকেও 1 টাকা রোজগার হয়নি। কিন্তু কেন? আগে তো সবাই তোমার থেকে সবজি কিনতো ব্যাগ ভরে ভরে, এখন হঠাৎ করে কি হলো বলো তো? আসলে বাজারে অনেক কম দামে সবজি পেয়ে যায় সবাই, আর আমি তো বাজার থেকে কিনে এনে আবার সামান্য কিছু লাভ রেখে বিক্রি করি। এই জন্যই হয়তো মানুষ আমার থেকে আর সবজি কিনতে চাইছে না। কিন্তু তুমি তো 2 টাকা 3 টাকা লাভ রাখো মাত্র। সৎ মানুষের ভাত নেই, এই কথাটা কি তুমি জানো না গিন্নি? প্রবীর মন খারাপ করে চুপচাপ ঘরের এক কোণে বসে রইল। ওদিকে ভ্যানের মধ্যে থাকা বেশ কিছু সবজিও পচে যেতে থাকে। ইস, সবজিগুলো বুঝি পচেই গেল। কেন তুমি এভাবে ঘরে বসে আছো বলো তো? তোমায় এভাবে দেখতে আমার মোটেই ভালো লাগে না। আমার দ্বারা কিছুই হবে না গিন্নি, তোমায় কোনোদিনও আমি সুখ দিতে পারলাম না, কোনোদিনও না। আহা, তুমি এভাবে বলো না। এসো, খেয়ে যাও তো, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তারপর প্রবীর খেতে বসলো। খেতে খেতে সে দেখে ভাতের থালায় কেবল 1 ফালি কুমড়ো সিদ্ধ। গিন্নি, তোমার ভাত কোথায়? আছে, তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। না না, তুমি আমার সঙ্গে খেতে বসো। আরে তুমি খেয়ে নাও না, আমার এখনো খিদে পায়নি। প্রবীর আর কোনো কথা না বাড়িয়ে সে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দেখল। হাঁড়িতে আর মাত্র 4-5 দানা ভাত পড়ে আছে। প্রবীরের চোখ ছলছল হয়ে উঠল। আমি জানতাম জানতাম, আমি ঠিক এই কারণেই তুমি খেতে চাইছিলে না আমার সাথে। আহা, তুমি এত কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। খেয়ে ওঠো দেখি। এ জীবনের কোনো সুখই আমি তোমাকে দিতে পারলাম না গিন্নি। তুমি দেখো, একদিন সব ঠিকঠাক ভাবে হবে।
পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রবীরের গিন্নি তাকে বলল, বলছিলাম যে ঘরে রান্নার মতো চাল নেই আর। কি বলছো গিন্নি? আমি এতটাই অভাগা যে সংসারের চালটুকুও যোগান দিতে পারছি না। দুটো মানুষেরই তো চাল। এভাবে কেন বলছো? দুর্দিন কি মানুষের হয় না? সেই একটা মাত্র শাড়ি, আঁচলের কোণ ছিঁড়ে গেছে, ওটা পরেই তো দিনরাত কাটিয়ে দিচ্ছ। আমার জন্য তুমি আর কত কষ্ট করবে? থামো। একটা নিঃশ্বাস ছেড়ে প্রবীর বলল, সবজি কিনে ব্যবসা করার মতো পুঁজি আর আমার কাছে নেই। যাই গিয়ে দেখি কেউ যদি আমায় কোনো কাজ দেয়। তারপর প্রবীর বেরিয়ে পড়ল। অন্যদিকে সুবীরের গিন্নি রত্না সুবীরকে বলল, তোমার দাদা বৌদির অবস্থাটা দেখেছো? হ্যাঁ, চোখের সামনে আছে যখন দেখতে তো হবেই। ওই দেখো, ওই দেখা অব্দি সার, এর বেশি করতে যেও না জানো। পাগল নাকি তুমি? নিজেরই আমার নুন আনতে পান্তা ফুরোই, আবার আমি দাদার জন্য করতে যাব যত সব। অন্যদিকে প্রবীর এদিক ওদিক ঘুরে একটা কাজের সন্ধান করতে থাকলো। হঠাৎ প্রবীরের দেখা হলো স্বপনের সঙ্গে। স্বপনদা। আরে প্রবীর, তুই এখানে? আজকে বুঝি সবজির ভ্যান নিয়ে বেরোসনি? না, আসলে স্বপনদা, কিছু কি হয়েছে? প্রবীর সব কথা খুলে জানালো স্বপনকে। তুই এত চিন্তা করিস না প্রবীর, এরকম দুঃখ কষ্ট সবার জীবনে আসে, তাই বলে ভেঙে পড়িস না তুই। আমাকে একটা কাজ দেবে গো স্বপনদা? কাজ? আচ্ছা, তুই আমার জমির আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। তারপর প্রবীর স্বপনদার জমির আগাছা পরিষ্কার করতে থাকলো। অন্যদিকে মানুষটা গেল কোথায়? প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো আসছে না। স্বপনদা, আমার কাজ হয়ে গেছে। এই নে, এই টাকাটা রাখ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না না, কোনো ধন্যবাদ না, যা বাড়ির জন্য চাল কিনে নিয়ে যা। তারপর প্রবীর তার বাড়ির জন্য কিছু পরিমাণ চাল কিনে নিয়ে গেল। গিন্নি, ও গিন্নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কাজে গেছিলাম। এই নাও চাল, ভাত বসাও। সারাদিন না খাওয়া, তুমিও তো খাওনি গিন্নি। তোমাকে ছাড়া আমি কোনোদিন খেয়েছি? তারপর প্রবীরের কাছ থেকে চাল নিয়ে রান্না চাপিয়ে দিল তার গিন্নি। খেতে বসার পর প্রবীর বলল, গিন্নি, সংসারটা কি করে চালাই বলো তো? এখন তো হাতে কোনো কাজই নেই। আমি একটা কথা বলবো? বিকাশদের মাঠে শাক তোলার কাজ আছে, আমি ওই কাজটা নিই। কি বলছো কি? আমি থাকতে তুমি কাজ করবে? না হলে আমরা বাঁচবো কি করে বলো? এখন এত সব ভাবতে গেলে চলবে না, তুমি আমাকে আর বারণ করো না। ঠিক আছে, যা ভালো মনে হয় তোমার। তারপর প্রবীরের গিন্নি বিকাশদের জমির শাক তোলার জন্য কাজ শুরু করলো। সামান্য কিছু টাকা দিয়ে তাদের দুজনের পেট চলে যেতে থাকে। ঠিক এমন সময় কই, কি রান্না হয়েছে বৌদি? আর কি রান্না হবে ভাই, জানোই তো এখন আমাদের পরিস্থিতি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আরে দেখো, আমি বাজার থেকে একটা কাতলা নিয়ে এলাম, কত বড় দেখেছো? আচ্ছা, ভালো তো। সুবীরের হাতে কাতলা মাছ দেখে প্রবীরের মুখটা ছোট হয়ে গেল। দাদা, তোমাদের তো মনে হয় অনেকদিন মাছও খাওয়া হয় না, তাই না? আর কি করেই বা খাবে, এখন যা অবস্থা তোমাদের। এভাবে বলো না ভাই। বলি, কাতলা মাছটা হাতে নিয়ে করছোটা কি ওখানে দাঁড়িয়ে? জানো না, লোকের লোভ লেগে গেলে আবার সেই মাছ খেলে আমাদের পেট খারাপ করবে। হ্যাঁ বটে বটে, আমি আসি। নিজের ভাই হয়েও এভাবে পদে পদে অপমান শুনতে হচ্ছে আজ। আচ্ছা, তুমি কেঁদো না, আমাদেরও দেখো একদিন সুদিন আসবেই। জানি না সেটা কবে। হঠাৎ গিন্নিকে একটু চিন্তিত দেখে প্রবীর জিজ্ঞেস করলো, কি হলো গিন্নি, কি ভাবছো? আচ্ছা, গ্রামের বাজারের পাশে স্বপনদার তো একটা ছোট্ট জায়গা আছে, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথা। আচ্ছা, আমার হাতে রান্না নাকি খুব সুস্বাদু, সবাই বলে। তুমিও কি তাই বলো?
হ্যাঁ গিন্নি, তার বলার অপেক্ষা রাখে না। তাহলে যদি আমরা একটা হোটেল দিই, আমিই রান্না করব, কেমন হবে? গিন্নি তুমি কি বলছো? সে তো অনেক টাকার খরচের ব্যাপার। না না, আগে আমাদের বাড়ির ওই টেবিল আর বেঞ্চটা দিয়ে ওপরে একটা ছাউনি টানিয়ে নেব। তারপর যদি ধীরে ধীরে আমাদের রান্না মানুষ পছন্দ করে, তাহলে না হয় আরো সবকিছুর ব্যবস্থা করা যাবে। গিন্নি তুমি খুব একটা ভুল বলনি, একবার তবে চেষ্টা করে দেখাই যাক, সবই ওপরওয়ালার ওপর। বেশ, তবে তাই হোক, আমি সব গুছাই আস্তে আস্তে। তারপর প্রবীরের গিন্নি ধীরে ধীরে সবকিছু গোছাতে থাকলো এবং পরের দিন সকালবেলায় তারা তাদের ছোট্ট হোটেল খুলবে সেই চিন্তা ভাবনা করতে শুরু করলো। গিন্নি, কি রান্না করে নেবে? শোনো, আজ আমি গরম গরম ভাত আর কুমড়ো ফুল বাটা সাথে সর্ষে পটল নিয়ে যাব, দেখবে মানুষের খুব পছন্দ হবে। কিন্তু গিন্নি, মানুষ কি আমাদের হোটেলে খেতে আসবে? আসবে ঠিক, দেখো তুমি। তারপর তারা দুজনে মিলে সামান্য কিছু রান্না করে প্রথম দিন গেল হোটেল খুলতে। খুব অগোছালো ভাবেই তারা হোটেলটি চালাতে শুরু করলো। এমন সময় রত্না ও সুবীর বাজারের দিকে যাচ্ছিল। সে এগিয়ে এসে বলল, ও বাবা, দিদি তোমার হাতের রান্না ভালো বলে একেবারে হোটেল খুলে বসলে? আরে দেখছো না, লেখায় তো আছে ভাতের হোটেল। ও বাবা দিদি, তোমরা চেয়ার টেবিল এনে কি ব্যবসা শুরু করলে আবার? রত্না, এভাবে কেন বলছো? আসলে আমার দাদার মাথার এখন ঠিক নেই, বুঝলে? ওদের সংসার ভালো মতো চলছে না তো, তাই কি আর করবে, হোটেলই খুলে বসেছে। যাকগে যাক, চলো আমরা একটু বাজার করে আসি। নিজের ছোট ভাইয়ের অপমানে গলা উঁচু করে কথা বলতে পারল না প্রবীর। গিন্নি, কেউ কি আদৌ খেতে আসবে আমাদের হোটেলে? কেন আসবে না? তুমি একটু এগিয়ে গিয়ে মানুষকে ডাকো, দেখো ঠিক আসবে। বেশ। তারপর প্রবীর এগিয়ে গিয়ে বলতে থাকে, ভাত হবে, ভাত, এখানে ভাত পাওয়া যাবে, পটল পোস্ত পাওয়া যাবে, যদি কেউ খেতে চাও চলে এসো। রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডেকেও খুব একটা লাভ হলো না তাদের, কারণ হোটেলে একটা মানুষও খেতে আসলো না। আমি বলেছিলাম গিন্নি, আমি বলেছিলাম। আহা, তুমি কাঁদছো কেন বলো তো? সফলতা এত সহজে আসে না, সেটা তো তুমিও জানো। কিন্তু আর কত ভাবে। তুমি চিন্তা করো না, আমার উপর তুমি একটু ভরসা রাখো। তারপর সারাদিন গড়িয়ে গেল, কিন্তু হোটেলে একটা মানুষও খেতে এলো না। অবশেষে প্রবীর তার গিন্নিকে বলল, গিন্নি, সন্ধে হয়ে আসছে, আর তো এখানে থাকা চলে না, তবে খাবারগুলো কি করবে? গিন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নির্বাক হয়ে। কি হলো? না, কিছু না, এই ভাতের দানা আমি ফেলবো না। তবে কি বাসি? কথা শেষ হবার আগেই তার গিন্নি বলল, না না, তুমি আমাকে ভুল ভাবছো। এই ভাত তরকারি আমরা খাবো, কিন্তু মানুষকে খাওয়াতে পারবো না। আচ্ছা, সব গুছিয়ে নিয়ে চলো তবে। তারপর তারা দম্পতি মিলে সকল জিনিস গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, আমার কাছে তো আর বিশেষ টাকা নেই, যেটুকু টাকা আছে ওই টাকায় কালকের দিনটা হয়তো চাল সবজি কিছু কিনে রান্না করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, কালকের দিনটা অন্তত নিয়ে যেয়ে দেখি কি হয়। আমার মন বলছে ভালো কিছুই হবে। পরের দিন তারা আবার নতুন করে ভাত রান্না করে আর কাঁচকলার কোপ্তা বানিয়ে তারপর নিয়ে গেল। অন্যদিকে বাড়ি বসে সুবীর বলতে থাকে, কি যে নকশা শুরু করলো, রোজ রোজ রান্না করে নিয়ে যেয়ে হোটেল চালাবে, এতটাই সোজা? সত্যি তোমার দাদা বৌদি পারেও বটে। একটা বোকারাম, ছোটবেলা থেকে ওই বোকামোটা দেখিয়ে দেখিয়ে সবকিছু আদায় করেছে, আর মাঝখান দিয়ে আমি খারাপ হয়ে গেছে। বাদ দাও তো, দেখতে পাবে চোখের সামনে না খেয়ে মরবে, হোটেল চালাবে, হ্যাঁ, চাই হবে। প্রবীর ও তার গিন্নি একইভাবে আজও হোটেল খুলল। গ্রামের সকল দাদা দিদি, তোমরা কোথায় বলো দেখি, আসো আসো, খেয়ে যাও, কাঁচকলার কোপ্তা দিয়ে ভাত খেয়ে যাও।
প্রবীর এদিক ওদিক চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকলো। কিছু সময় পর কাজ সেরে ফিরছিল একজন কৃষক। সে প্রবীরের কথা শুনে বলল, কে বললে কাঁচকলার কোপ্তা? হ্যাঁ জেঠু, এসো না, এসো খেয়ে দেখো। কই কই চলো দেখি। এই বলে আগ্রহ সহকারে বৃদ্ধ প্রবীরের ছোট্ট হোটেলে এলো। আমাকে এক থালা ভাত আর কাঁচকলার কোপ্তা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এই নিন জেঠু। তৃপ্তি করে খেতে থাকলো বৃদ্ধ। শান্তি। কে রান্না করেছে? এই যে আমার গিন্নি। ভালো হয়েছে জেঠু? অসাধারণ, দারুণ দারুণ। এত সুন্দর কাঁচকলার কোপ্তা আমি আগে কোনোদিনও খাইনি। খুব স্বাদ হয়েছে। আবার আসবেন আর সবাইকে বলবেন আমাদের হোটেলের কথা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় বলবো। তারপর বৃদ্ধ তার খাবারের দাম মিটিয়ে চলে গেল। দেখলে, আমি বলেছিলাম ধীরে ধীরে ঠিক সব হবে। এভাবে ধীরে ধীরে একজন দুজন লোক আসতে থাকলো তাদের হোটেলে এবং হোটেলের আরো উন্নতি ঘটল। সামনে ছাউনি ও চেয়ার টেবিলের বন্দোবস্ত করে সাজিয়ে তুলল প্রবীর ও তার গিন্নি তাদের হোটেলকে। সত্যি রে প্রবীর, তোরা দুজন যেভাবে পরিশ্রম করছিস তার ফল একদিন একদিন পেতেই হতো। দেখবি ধীরে ধীরে গ্রামের সকলে তোদের রান্নার আরো প্রশংসা করবে। প্রবীর ও তাদের গিন্নির এই উন্নতি দেখে সুবীর ও রত্নার মনে ক্রমশ হিংসে হতে আরম্ভ করলো। দাদার হোটেল তো দেখছি বেশ ভালোই চলছে গো। শোনো, আমরা কিন্তু নত হয়ে যাচ্ছি। এভাবে ওদের কাছে আমাদের নত হলে চলবে না। কিন্তু আমরা কি করব? আমরাও ভাতের হোটেল দেব। তুমি কি বলছো গিন্নি? বললেই হলো নাকি? না না, আমি এত কিছু জানি না। আমাদেরও হোটেল খুলতে হবে। ওরা আমাদের থেকে এগিয়ে থাকবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। কিন্তু তুমি কি রান্না করতে পারবে? হ্যাঁ, ঠিক পারবো। কেন, বাড়িতে রান্না করে আমি তোমাকে খাওয়াই না নাকি? না, ঠিক তা না। তাহলে আর বেশি কথা বলো না। আমি কি বলি আগে শোনো। তারপর রত্না সুবীরের কানে কানে কিছু কথা বলল। নাও, তুমি তোমার দাদার হোটেলের বিপরীতেই আমাদের হোটেল তৈরির কাজ শুরু করে দাও। তারপর প্রবীর আর তার গিন্নির প্রতি ঈর্ষায় সুবীর ও রত্না শুরু করলো হোটেল। কি ব্যাপার, সুবীরও কি হোটেল দিচ্ছে নাকি? বাহ, বেশ তো, দিক না। হ্যাঁ গিন্নি, ভালোই হবে। দুই ভাইয়ের হোটেল পাশাপাশি থাকবে। প্রবীর ও তার গিন্নির মনে কোনো জটিলতা নেই। তারা খুব সরলভাবেই সবকিছুকে মেনে নেয়। এভাবে বেশ কিছুদিনের মধ্যেই সুবীর ও রত্না তাদের হোটেল চালু করে দিল। মাত্র 30 টাকা, মাত্র 30 টাকায় মাছ ভাত খেয়ে যাও। এসো এসো, মাত্র 30। 30 টাকায় কিভাবে মাছ ভাত দিচ্ছে সুবীর? কিরে সুবীর, 30 টাকায় মাছ ভাত? ভালো মাছ তো? কি যে বলো, সকালবেলা আড়ত থেকে গিয়ে কিনে আনলাম। আর ভালো হবে না? খেয়ে দেখো, তাহলেই বুঝবে। এভাবে সুবীরের হোটেলে অনেক কম দামে খাবার দিতে থাকলো তারা মানুষকে। আর অন্যদিকে প্রবীর নিজের সামান্য লাভ রেখে ব্যবসা করতে থাকলো। মানুষজন তার দোকানে যাওয়া বন্ধই করে ফেললো। ওগো, আমাদের কি সর্বনাশী কপাল, নাকি আমি অলক্ষী? গিন্নি, এসব তুমি কি বলছো? কেন বলছো? আমি থাকলে হয়তো কোনো কিছুই ভালো হবে না। এরকম বলো না গিন্নি, তুমি ছিলে বলে আমি আজ এতদূর আসতে পেরেছিলাম। এসে আর কি হলো বলো? শেষে সুবীরের হোটেলটাই দাঁড়িয়ে গেল। আমিও বুঝতে পারছি না জানো গিন্নি, ও এত কম দামে কিভাবে খাবার বিক্রি করছে। প্রতিনিয়ত সুবীরের দোকানে মানুষের প্রচুর ভিড় থাকে, কিন্তু প্রবীরের দোকানে আর একটি মানুষও আসে না। আসুন আসুন, খেয়ে যান, ভালো টাটকা টাটকা খাবার পাবেন। ছেড়ে দাও, আমাদের ভাগ্যটাই খারাপ। অন্যদিকে হোটেল থেকে রোজগার করা টাকায় সুবীর নতুন বাড়ি তৈরি করে নিল এবং প্রবীরদের দুঃখের দিন কাটতে থাকলো। মনে হচ্ছে নিজেদের সর্বস্ব হারিয়ে ফেললাম। দুজনই তাদের হোটেলে বসে কাঁদতে থাকে। ঠিক এমন সময় গ্রামের দুজন মধ্যবয়স্ক লোক এলো সুবীরের দোকানে। আরে বলি, কি ব্যাপার? কি ব্যাপার সুবীর? কেন, কি হয়েছে?
কি হয়েছে এবার বুঝতে পারবি ভালো মতো। হ্যাঁ, তুই খাবারে কি মিশিয়ে খাওয়াস সবাইকে, সত্যি করে বল। এসব তোমরা কি কথা বলছো? খাবারে আমরা কি মিশিয়ে খাবো? পাগল নাকি? তোদের দোকানের খাবার গ্রামের যে যে মানুষ খেয়েছে সবাই অসুস্থ হয়েছে। এটা হতেই পারে না, তাহলে অন্য কিছু খেয়ে হয়েছে দেখো। না, অন্য কিছু নয়, তোর খাবার যে যে মানুষ খেয়েছে এই সবারই এই অবস্থা। তোকে আমরা কেউ ছাড়বো না। হতেই পারে না, আমার হোটেলের খাবার খেয়ে মানুষ অসুস্থ হবে, এটা কখনো সম্ভব না। গ্রামবাসীদের সাথে সুবীর ও রত্নার তর্ক লেগে গেল। ঠিক এমন সময় প্রবীর, কি ব্যাপার, সুবীরের হোটেলের সামনে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? যাই তো একবার গিয়ে দেখি। এই বলে প্রবীর সুবীরের হোটেলের সামনে গিয়ে সব ঘটনা শুনল। সুবীর, কি হয়েছে? তোকে কে আসতে বলেছে এখানে? কে আসতে বলেছে? চলে যা, চলে যা বলছে এখান থেকে, যা। আমি তোকে ডেকেছি। আমি ভাবলাম তোর কোনো সমস্যা হয়েছে বোধহয়, সেই কারণে ছুটে এলাম। তোমাকে তো আমি ডাকিনি, যাও না, নিজের কাজে যাও। সুবীর তার মাথা নিচু করে নিজের কাজে চলে গেল। অন্যদিকে সুবীর বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে রত্নাকে সব ঘটনা বলল। বলো কি? তাহলে তো সর্বনাশ। গ্রামবাসী যদি এখন আমাদের উপর ক্ষুব্ধ হয়ে যায়? এসব তো তোমারই বুদ্ধি। সেদিন তুমি আমার কানে কানে তো নিজেই বললে হোটেলে সব খাবার কম দামে কিনে নিয়ে আসতে, আর তাই তো আমি কম দামের মাছ, মাংস, সবজি সবকিছু কিনে নিয়ে আসতে থাকলাম। আরে, আমি তো আমাদের লাভের জন্যই বলেছি। ভালো টাটকা খাবার দিলে আমাদের আর কি লাভ থাকতো? কিন্তু এখন কি হবে? কিছু হবে না, বাদ দাও তো। যা হবার হবে, দেখা যাবে। পরের দিন সকালবেলা সুবীর ও রত্না তাদের হোটেলের সামনে গিয়ে দেখতে পেল গ্রামবাসীরা এসে তাদের হোটেল ভাঙচুর করতে শুরু করেছে। আরে তোমরা এমন করছো কেন? আমার হোটেল ভেঙো না। প্রবীরও গিয়ে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আরে, এত বড় সাহস, আমাদের হোটেল ভাঙছো? এই তোমাদের হোটেলের রান্না খাবার খেয়ে আজ গ্রামের অধিকাংশ মানুষ অসুস্থ। আমরা খবর পেয়েছি তোমরা পচা মাছ, খারাপ সবজি কিনে এনে রান্না করো। আজ তোমাদের হোটেল আমরা সবাই ভেঙে দেব। প্রবীরের হোটেলের দাম বেশি হলেও ওর হোটেলের খাবার যথেষ্ট ভালো। কিন্তু তাই বলে তুমি পচা খাবার খাওয়াবে? তারপর গ্রামবাসীরা রত্না ও সুবীরের হোটেল ভেঙে চলে যায়। সকলে চলে যাওয়ার পর তারা দুজনে মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে। হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হলো গো! এসবই তোমার জন্য, তোমার বুদ্ধিতে এই সমস্ত কিছু হয়েছে। তুমিও তো চেয়েছিলে, তাই তো হয়েছে। এমন সময় প্রবীর ও তার গিন্নি এলো তাঁদের কাছে। ভাই, কাঁদিস না, তুই এরকম করলে আমার একটু ভালো লাগে না। রত্না, তুমি তো আমার বোনের মতো। দিদির কথা শোনো, এভাবে কেঁদো না তোমরা দুজনে। সব ঠিক হয়ে যাবে, দেখো। দাদা, আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? কি জন্য ক্ষমা চাইছিস ভাই? তোমাদের হিংসা করার ফল আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ আমার এই হিংসের কারণে সব কিছু শেষ হয়ে গেল। হ্যাঁ, আজ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। না না, এরকম করে বলিস না ভাই। আমরা আজ থেকে নতুন করে আবার সব শুরু করব। আমরা আবার একসাথে হোটেল দেব। দুজনের একটাই হোটেল থাকবে আমাদের। হ্যাঁ, আর নাম হবে দুই ভাইয়ের হোটেল। হ্যাঁ গিন্নি, তুমি একদম সঠিক কথাই বলেছ। কিন্তু গ্রামবাসীরা আমাকে ক্ষমা করবে না দাদা। আমার জন্য তোর হোটেলও চলবে না। তোর দাদা থাকতে তোর গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না। আমরা ঠিক পারবো, আমাদের পারতেই হবে। তারপর অবশেষে প্রবীর ও সুবীর দুই ভাই মিলে গ্রামে একটি বড় করে হোটেল খুলল। আরে, এত বড় কাজ করার পর প্রবীর, তুই আবার তোর ভাইকে সাথে নিয়ে হোটেল খুলেছিস? মানুষ মাত্রই তো ভুল হয়, আর ও তোর ভুল বুঝতে পেরেছে। তোমরা সবাই ওকে ক্ষমা করে দাও, আর একবার ওকে একটা সুযোগ দাও। বেশ। প্রবীরের এক কথায় গ্রামবাসীরা সুবীর ও রত্নাকে ক্ষমা করে দিল এবং তাদের দুই ভাইয়ের হোটেল অনেক ভালোভাবে চলতে শুরু করলো। তারা একত্রে একটি বাড়িতেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো এবং সুবীর ও রত্না নিজেদের ভুল বুঝতে পেরে তার দাদা ও বৌদিকে আপন করে